আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজশাহী ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। হাদির ওপর হামলাকারীদের ভারতে আশ্রয় দেয় তীব্র নিন্দা। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত শিবচর গড়ার দাবি মাদারীপুর 1 আসনে ভোটারদের। কুমিল্লায় চালু হলো প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো। তেল চুরি ও অপচয় কমবে আশা সংশ্লিষ্টদের। এবং ১৭তম টেস্ট খেলায় বগুড়ায় মুশফিকুর রহিমকে সংবর্ধনা। নিজ জেলায় আধুনিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগ্রাসন ও আধিপত্যের প্রতিবাদে রাজশাহীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে নগরীর পদ্মাবার্ষিক এলাকায় অবস্থিত ভারতের সরকারি হাইকমিশন কার্যালয় ঘেরাও করতে গেলে মহানগরীর ভদ্রা রেলগেটে এই কর্মসূচিতে পুলিশ জুলাই যোদ্ধাদের গতিরোধ করে। এই সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। জুলাই যোদ্ধাদের পক্ষে আবু রাহিম, সোয়াব আহমেদ, জান্নাত বিভা ও তানভীর আহমেদ সহ অন্যান্যরা এই কর্মসূচিতে অংশ নেন। ডক অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের এই সংগঠনের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়। এদিকে খুলনাতেও মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্য জোট। বিকেলে রয়্যালের মোড় থেকে ঐক্য জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের মুখে রওনা করে। মিছিলটি সহকারী হাইকমিশনের কার্যালয়ে সড়ক শামসুর রহমান রোডে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পুনরায় ব্যারিকেড দেয়। এরপর আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেয়। এ সময় সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের নেতা হাদির উপর হামলাকারীদের ভারতে আশ্রয় দেওয়ায় তীব্র নিন্দা জানায় বিক্ষোভকারীরা। নতুন পরিবহন প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্বে কুমিল্লায় সকাল থেকে বাস শ্রমিক মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসক রেজা হাসানের আশ্বাসে ধর্মঘট থেকে সরে আসেন তারা। এর আগে সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। এ সময় বন্ধ হয়ে যায় কুমিল্লা নগরী সহ জেলায় প্রায় ৪০টি সড়কে বাস চলাচলে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিবহন নেতাদের দাবি, আইডি পরিবহন নামে একটি কোম্পানি গাড়ি যথাযথ রুট পারমিট ছাড়াই টার্মিনাল ব্যবহার করছে। এই নিয়ে দ্বন্দ্বের কারণে পরিবহন মালিক শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয় বলে জানিয়েছেন কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি তাজুল ইসলাম। নারায়ণগঞ্জে পৃথক দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। নগরীর SM মালিক রোড এলাকায় রাসেল গার্মেন্টস বন্ধ ঘোষণার প্রতিবাদে সকাল থেকে কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এই সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর মডেল থানা পুলিশ মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরে কোনো ধরনের সন্ত্রাসী বাহিনীর অরাজকতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। এই সময় তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা বা জনমনে ভীতি সঞ্চার করলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও পুলিশ পিছপা হবে না। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি এই হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না বলেও জানান সিএমপি কমিশনার। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি সভাপতিত্বে অনুষ্ঠানে 21শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদি সম্পাদক MA মালেক, পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সাজ্জাদ বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনী, এই সমস্ত। তো আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না।
দেশে অরাজকতা সৃষ্টি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ইসাপুরা ইউনিয়নের বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বেশিরভাগ আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করে, যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনটাকে বানচাল করার একটি প্রচেষ্টা তাদের ভিতরে আছে। সেই লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যারা বিএনপি করি, আমাদের নেতাকর্মীরা সবাই সজাগ, সবাই সতর্ক। সেই জন্য আমরা ভ্যানগার্ডের মতো প্রতিটি ইউনিয়নে পাহারা দিচ্ছি, যাতে করে কোনোভাবে চোরাগুপ্তাভাবে হামলা না করতে পারে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত শিবচর করার দাবি জানিয়েছেন মাদারীপুর ১ আসনের ভোটাররা। তবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোট আয়োজন নিয়ে শঙ্কা তাদের। নির্বাচিত হলে মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরও দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী। জেলা প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মার পাড়ের উপজেলা শিবচর জেলা সদরের চাইতে রাজধানীর সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ বেশি। পদ্মা সেতু নির্মাণের পর যোগাযোগ আরও সহজ হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি শিবচরের আনাচে কানাচে। এখানকার ভোটাররা জানান, বিগত আমলে মহাসড়কের উন্নয়ন হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই কাজের জন্য ঢাকায় ছুটতে হয় তাদের। কিছু রাস্তাঘাট আছে ভাঙ্গাচুরা, কিছু আছে, তারপর কিছু ওই যে হাজারি আছে, সন্ত্রাসী এইগুলি সব কিছু বন্ধ হয়ে যাব। সংসদ নির্বাচনে আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে, আমার মূল্যবান ভোট দিয়ে আমি জয়যুক্ত করতে পারবো এবং দেশ এবং জাতির কল্যাণে সে অবশ্যই কাজ করবে। এ আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পান কামাল জামান মোল্লা। তার মুখে জয় বাংলা স্লোগান ও আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি ভাইরালের পর মনোনয়ন স্থগিত করে দল। পরে মনোনয়ন দেয় নাদিরা আক্তারকে। নির্বাচিত হলে শিবচরকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নাদিরা আক্তারের। আমার প্রথম লক্ষ্য থাকবে যে এই বেকার সমস্যা থেকে উত্তরণের জন্য, আর রাস্তাঘাট থেকে শুরু করে আপনার নদী খনন, খাল খনন, এই দিকে আমার মনোযোগ থাকবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটার অবস্থাও বেশ খারাপ, আমার এই দিকটাই বেশ ভালো খেয়াল থাকবে। এ আসনে জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। বর্তমান সময়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজি, এই যত কিছু চলছে এগুলো অপনোদনের জন্য, নির্মূলের জন্য একমাত্র সুশাসনেই সম্ভব। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত শিবচর গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর। রাজবাড়ী ২ আসনে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি নসরুল্লাহ হক সাবু। বুধবার সন্ধ্যায় পাংশা শহরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি দলীয় মনোনয়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন করে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নসরুল হক সাবু বলেন, রাজবাড়ী ২ আসন পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাকে নিয়ে গঠিত। এই আসনে বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে তাকে সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে ৩ সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি নেতা, জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে বিএনপির প্রার্থী জি.কে. গৌসের পক্ষে তার কর্মী সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে স্বাগত জানিয়ে বরিশালে মিছিল করেছে জেলা যুবদল। মিছিলটি নগরীর সদর রোড বিএনপি অফিস চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বরিশাল জেলা যুবদলের সভাপতি মামুসন রেজা ও সাধারণ সম্পাদক এইচ.এম. তসলিম উদ্দিন বক্তব্য রাখেন। কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। বরুড়া উপজেলার কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় 118 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ডিপোতে জ্বালানি গ্রহণ থেকে বিতরণ পর্যন্ত সব কার্যক্রম হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। আধুনিক পিএলসি প্রযুক্তি ব্যবহারের ফলে তেল পরিমাণ ও সরবরাহ হবে নির্ভুল ও নিরাপদ, থাকবে না হাতের স্পর্শ। ফলে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি তেল চুরি ও অপচয় কমবে বলে আশা সংশ্লিষ্টদের। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশের হয়ে প্রথম ১৭তম টেস্ট খেলার গৌরব অর্জনকারী মুশফিকুর রহিম নিজ জেলা বগুড়ায় একটি আধুনিক ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ১৭তম টেস্ট খেলায় ঐতিহাসিক অর্জন উপলক্ষে বগুড়া থেকে জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুশফিকুর রহিমের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সতীর্থ ও বগুড়ার গর্ব তাওহিদ হৃদয়। বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামি সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। মাঠটা এখন এত সুন্দর এবং এই বগুড়ার উইকেট আমার কাছে মনে হয় এর আগে যারা এখানে খেলেছে, শুধু আমি না, তামিম বলেন, হৃদয় বলেন, ওরা যারা এখানে খেলেছে সবাই বলেছে। এবং এর আগে যখন সেভারাল টাইমস আপনার প্রিমিয়ার লিগেও এক সময় এখানে হয়েছে 300+ রান, 320 রানসও চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট বাংলাদেশের মধ্যে। তো আমার মনে হয় যে এটা এখানে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসে ডেফিনেটলি বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। সতীনের ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় আটক এক নারী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার হোমনা থানা হেফাজতে থাকা ববিতা নামের ওই নারী আসামির মরদেহ থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। ভোরে ওই কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ববিতার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। নিহত ববিতা হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। শীতের আগমনে গাইবান্ধায় চাহিদা বেড়েছে লেপ তোশকের, এতে ব্যস্ততা বেড়েছে ধুনকদের। তবে গত বছরের চেয়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে জায়গা সংকট, স্বল্প মজুরি সহ নানা অভিযোগ কারিগরদের। যদিও ধুনকর পেশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের উত্তরে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে লেপ তোশকের দোকানে। গাইবান্ধা পৌর এলাকার কাঁচারি বাজারে দেখা যায় ধুনকরদের ব্যস্ততা, তবে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। তবে দোকানিরা বলছেন গত বছরের তুলনায় কাপড় ও তুলোর দাম বেশি। তারা জানান গত বছর 30 টাকা কেজি দরের তুলা এবছর 60 টাকা। এতে 700 থেকে 900 টাকায় যে লেপ বানানো যেত তা বেড়ে হয়েছে 1500 থেকে 1600 টাকা। আগে আমরা সারাদিন বসেছিলাম, কোনো কাজ কম ছিল না, এখন কাজ বাড়ছে। এই বছরে এখনকার একটু দাম বেশি, একটু বেশি। আগে আমি 900-700-র মধ্যে বানাতে পারছি, এখন তো সেটা হচ্ছে ডাবল বাড়ে। অন্যদিকে কারিগরদের দাবি কাপড় ও তুলার দাম বাড়লেও বাড়েনি মজুরি। সেই সঙ্গে বেড়েছে লেপ তোশক তৈরির স্থান সংকট। আমাদের যে মজুরি এর আগে নিয়েছিলাম সেই মজুরি আছে, মজুরি কোনো বাড়তি হয় নাই। বৃষ্টি বাদলের মধ্যে আমাদের খুব সমস্যা হয়ে যায়। এই বারান্দা যে বারান্দা যায় এই অবস্থারে গায়ে সর, এই অবস্থারে গায়ে সর।
জেলা প্রশাসন বলছে ধুনকর পেশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে যাচ্ছেন তারা। তাদেরকে যদি কোথাও স্থান সংকুলনের পুনর্বাসনের কোনো ধরনের সুযোগ আমাদের থেকে থাকে, আমরা নিশ্চয়ই তাদের জন্য আমরা কাজ করব এবং তাদের এই প্রফেশনটিকে পুনরুজ্জীবিত করার জন্য জেলা প্রশাসন নিশ্চয়ই আছে। লেপ্তসুক তৈরির স্থান সংকট নিরসনে শহরের পরিত্যক্ত কাঁচারি বাজারের পুরাতন জর্জকোট এলাকায় প্রয়োজনীয় ঘর নির্মাণ করে দেওয়ার দাবি গাইবান্ধার শতাধিক ধুনকর শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন আঞ্চলিক প্রতিযোগিতা। এতে ময়মনসিংহ অঞ্চলের 14টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 126 জন নির্বাচিত শিক্ষার্থী 42টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান, জেলা প্রশাসক সাইফুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিনী এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন। মানিকগঞ্জে চাকরি মেলা থেকে কর্মসংস্থান হয়েছে 1445 জনের। বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। টিটিসি ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইন রক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ঢাকা আহসানিয়া মিশন ওয়্যার বি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এই মেলার আয়োজন করে। প্রথম দিকে মানব পাচারের শিকার সার্ভাইভারদের জন্য চাকরি মেলা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সকলের জন্য উন্মুক্ত করা হয়। 80 জন মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা 50 জনের চাকরি হয়েছে এই মেলায়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির উদ্যোগে নীলফামারীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার টিটিসি চত্বরে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ শিকদার। মেলায় জেলার 15টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরি প্রত্যাশীদের সিভি গ্রহণ করে তাদেরকে নানা পরামর্শ দেন। মেলায় আগামী 1 মাসের মধ্যে ভাইভার মাধ্যমে নির্বাচিতদের চাকরি দেওয়া হবে বলে জানান আয়োজকরা। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ, এই স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রবাসী মেলার আয়োজন করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।